দর্শক, টাইম টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টাইম টক আসরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের অতিথি যিনি রয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, মানে এক ডাকেই যাকে আমরা চিনি, বর্তমানে সবচেয়ে সরব যিনি সঙ্গীত অঙ্গনে, তিনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় শিল্পী, নজরুল সঙ্গীতের শিল্পী ইয়াসমিন মুস্তারি। ইয়াসমিন আপা, আপনাকে টাইম টেলিভিশনের পক্ষ থেকে বিশেষ করে আমাদের যে নিয়মিত অনুষ্ঠান টাইম টক, এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকবার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আসলে মানে আমরা এতটাই আনন্দিত যে আমরা শর্ট টাইমের মধ্যে আপনাকে এখানে আমন্ত্রণ করেছি টিভিতে। আমরা ভবিষ্যতে আপনাকে নিয়ে আরও অনুষ্ঠান করার প্ল্যান আছে, তবে আজকে আমরা বিশেষ কিছু আপনার জীবনের কিভাবে আপনি সঙ্গীতে এলেন। আমরা জানি যে আপনি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছেন যেই পরিবারের রক্তের ধারার সাথে শিল্প সাহিত্য জড়িত। আমরা জানি আমাদের বাংলা শিল্প সংস্কৃতির বিশেষ করে সাহিত্যাঙ্গনের এক স্বনামধন্য কবি ছিলেন কবি তালিম হোসেন। আপনি তার কন্যা। আমি অনুরোধ করব, আপনার বাবা বাংলাদেশের একজন বড় মাপের কবি ছিলেন, বিশেষ করে বাংলা সাহিত্যের, এবং আমরা জানি যে 60-এর দশকে তিনি নজরুল একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। আপনি কবি তালিম হোসেন অর্থাৎ আপনার বাবা তালিম হোসেন সম্পর্কে কিছু বলবেন আমাদেরকে? প্রথমেই আমি বলছি যে আমার বাবার কথাটা কেউ যখন জিজ্ঞেস করে অথবা আমার বলতে হয় নিজে থেকেই, তখনই পাশাপাশি আমার মার কথা এসে যায়। তো মাকেও আমি পাশাপাশি আপনাদের কাছে বলছি। পরিচয় আপনারা সবাই জানেন, কারণ মার সাহচর্য ছাড়া আব্বার কোনো এই প্রতিষ্ঠা করা, নজরুল একাডেমিও প্রতিষ্ঠা করা সম্ভব হতো না। এবং যতই আব্বার যে ইচ্ছে থাকুক না কেন, আম্মার অবদান যে কতখানি, নিজের কাজকর্ম ছেড়েও আম্মা আব্বাকে সম্পূর্ণ সহযোগিতা করতেন। সেজন্য মার কথাটা একেবারে এতই ওতপ্রোতভাবে জড়িত যে আমি ফেলে দিতে পারি না, কখনো ফেলে তো প্রশ্নই ওঠে না। আমার মা বেগম মাফরুহা চৌধুরী, উনি কথাশিল্পী, সাহিত্যিক, একাধারে ঔপন্যাসিক, পরবর্তীকালে শেষ জীবনে কবিতাও লিখেছেন। মানে একটা অসাধারণ প্রতিভার একজন মানুষ ছিলেন। তো দুজনের সাহচর্যে আমরা বড় হয়েছি। আমার বাবা কত বড় মাপের মানুষ, তা দেশ বিদেশে বা আমাদের বাংলাদেশে বসেও সব জায়গাতেই মানুষের মুখে মুখে শুনতে হয় তার গুণগান। আমরা বাচ্চারা কি বলবো আর। তো বড় মাপ যদি বাইরের লোকরা বলে তখনই বড় হয়ে ওঠে। এটাই আমাদের জন্য একটা বিরাট অর্জন। জি, আমরা তার সন্তানরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তাদের ঘরে আমরা জন্মগ্রহণ করেছিলাম। এটা যে কত বড় আশীর্বাদ, এটা নিয়ে আমি গর্ব করি। আমি সবসময় বলি যে এই দুইজন মহান মানুষের মানুষ হিসেবে, গুণটা পরে বলছি, যে তাদের বাচ্চা সন্তান হিসেবে আমি নিজেকে ভীষণভাবে আল্লাহর কাছে শুকরগুজার করি যে আমি বলতে পারি আমার বাবা কবি তালিম হোসেন এবং মা বেগম মাফরুহা চৌধুরী। বেশ বিশ্বজোড়া বলবো অনেকটা আবেগে যে তারা এতটাই ভালো মানুষ হিসেবে পরিচিত। এবং তারপরে বলছিলেন নজরুল একাডেমি তো আব্বার নিজের কাজকর্ম, নীতি নিত কবি তালিম হোসেন, সামনে কেউ তালিম হোসেন কথাটা বলেনি আজ পর্যন্ত, না কবি তালিম হোসেন। তাহলে বোঝেন তিনি কত বড় মাপের কবি ছিলেন। এবং তার যে শক্তি, তা দিয়ে আমি বেশি বলবো না, কানে হাত দিয়ে বলছি যে কবি নজরুল, অনেকেই বলেন, তা আব্বার সমসাময়িক কবিরা আমাদের বলেন, তোমার বাবা তো সেই রকম ভাবে লেগে পড়ে যদি থাকতেন, নজরুল একাডেমি না করতেন, তাহলে তো নজরুলের
পাশাপাশি অনেকটা স্থানে চলে যেতেন, এমন ধার তার লেখায়, লেখা ছিল। কলমে। তো এই জিনিসটা আব্বা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে নজরুলের প্রতি কি করে কতটা ভালোবাসার থেকে, আমাকে তো বললে আমি সোচ্চার জি ভাবে বলবো যে আব্বার ভালোবাসার কাছে নজরুলের ব্যাপারে আর কারো জি মনে হয় না যে সমকক্ষ কেউ আছেন। আমরা যদ্দূর জানি যে আপনার আব্বা কবি তালিম হোসেন জি, ছিলেন নজরুলের একজন ভাবশিষ্য, এটাই তো বলছি যে এবং তালিম হোসেন নিজেও কিন্তু অনেক গান লিখেছেন, জি জি কিন্তু সবকিছুকে বাদ দিয়ে তিনি কেন নজরুলকে নিয়ে, হ্যাঁ, সেই কথাই তো। নজরুলকে কেন তিনি তাহলে এতটা ভালোবাসতেন? জি, তাই বলেন তাহলে কি ভাবে তার মনের ভিতরে গভীরে তার মানে বাসা বেঁধে গিয়েছিল নজরুলকে নিয়ে কিছু করতে হবে, কাজী নজরুল ইসলাম অবহেলিত, কাজী নজরুল ইসলামকে জানতে হবে জাতির উন্নতির জন্য, এরকম বোধহয় একটা ব্রত নিয়ে আব্বা এগিয়ে গেছিলেন। অর্থাৎ ওনার মধ্যে যে বিষয়টি উপলব্ধ হচ্ছিল জি। যে বাংলা সাহিত্যের জন্য নয়, শুধু বাংলাদেশের মানুষের জন্য নয়, বিশ্ব মানবতার জন্য নজরুলকে প্রয়োজন। জি এবং নজরুলের যে বহুমাত্রিক গুণ ছিল, তার যে বৈশিষ্ট্য ছিল, এই জিনিসটাকে আমার মনে হয় যে কবি তালিম হোসেন যতটা ভালোভাবে দেখেছেন, তার আগামী চোখ দিয়ে তিনি যেভাবে দেখেছেন, জি তিনি ঠিক সেভাবেও তার উপলব্ধির কারণেই উনি নজরুলের প্রেমে পড়ে গিয়েছিলেন প্রেমে আমার পড়েছেন, বিশ্বাস। এবং আমি বলবো সার্থক ভাবে তিনি কাজ করে গেছেন। এবং আমরা এটাও জানি যে তিনি যখন কাব্য জগতে প্রবেশ করলেন কবি তালিম হোসেন, তার সন্তান যখন আসলো ক্রমে ক্রমে, তার যে স্ত্রী মাফরুহা চৌধুরী নামে আমরা জানি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ কথা সাহিত্যিক ছিলেন। জি জি তিনি দৈনিক বাংলার সাহিত্য পাতাটা দেখতেন। আমি খুব ছোট ছিলাম, ওনার টেবিলে দু একবার আমার যাওয়ার খুব সৌভাগ্য আচ্ছা। হয়েছিল। দু একবার ফজল ভাই সহ আমি গিয়েছিলাম, কবি ফজল ফজল শাহাবুদ্দিন শাহাবুদ্দিন সহ। সাহেব। মাফরুহা চৌধুরী এবং কবি তালিম হোসেন একে অপরের সম্পূরক। জি সেই ঘরের সন্তান আপনারা। আপনি কি বলবেন যে আপনারা কবি তালিম হোসেন এবং মাফরুহা চৌধুরীর কয় সন্তান বর্তমানে? আমি জানি যে আপনারা তিন বোন ছিলেন ভাই। এবং তিনজনই নজরুল সঙ্গীতের উপরে পারদর্শী। বিশেষ করে শবনম আপা তো অসাধারণ। জি আপনি তো এখন মাতিয়ে রাখছেন সব জায়গায় বাংলাদেশে এবং বিশ্ব। আমি মনে করি যে বিশ্ব বাঙালির কাছে আপনার নামটি এখন খুবই পরিচিত। আপনি আপনি এবং আপনারা এই যে নজরুল সঙ্গীতের প্রতি মানে কিভাবে এলেন, এটা আমার বিশ্বাস যে এখানে আপনার আম্মা মাফরুহা চৌধুরী এবং কবি তালিম হোসেনের একটা বড় অবদান আছে। আপনি এই সম্পর্কে কিছু বলবেন? অবশ্যই, এটা আমার প্রায় বলতে হয় এবং বলতে ভালো লাগে, জি কারণ বলার মতো বিষয় এমন ভাবে এসছে যে বাংলাদেশে যখন আব্বা নজরুল একাডেমি প্রতিষ্ঠা করলেন, জি তখন এটা বলি আর একটু ভালো লাগবে আপনার, আমারও ভালো লাগে যে আব্বার নিজের, এইভাবে বলি যে পকেটের পয়সা থেকে এই নাও, একেবারে নিজের মানে কি বলবো নিঃস্বার্থভাবে একদম নিজের উদ্যোগে, সেটাই। এটা বলে নজরুল একাডেমিটা কাজী নজরুল ইসলামের সম্পূর্ণ পরিচিতিমূলক একটি প্রতিষ্ঠান এবং সূতিকাগার বলা যায় এটাকে। Right, right. এখানেই জন্ম, এর আগে এখানেই। কিন্তু বাংলাদেশে তার এইভাবে কেউ মানে নজরুল চিন্তা চর্চাটা করেনি, ওইভাবে, না চিন্তাই করেনি। এই জিনিসটার জন্য আমি ভীষণ মানে আবার বলবো যে গর্ব অনুভব করি যে আমার বাবা সেটা করেছেন। আর পরবর্তীকালে এই কাজ করতে গিয়ে বাড়িতে বললাম যে নিজের বাড়ির পরিবেশ থেকে শুধুমাত্র পরবর্তীকালে সরকারের কাছ থেকে চেয়ে যখন পেলেন একটি জায়গা, জি। তখন সেখানে না কাজ করলেন, কিন্তু তার আগে প্রথমে কিন্তু বাসাতেই সব হতো শুরু করলেন। একদম। সেই নজরুলের সাহিত্য কাজ, নজরুল একাডেমি পত্রিকা বলে একটা বের হতো, এত মানে সমৃদ্ধশালী একটা পত্রিকা হাতে নিলে জি। সামগ্রিক নজরুল উঠে আসে, এরকম একটা মাসিক পত্রিকা ছিল। তো সেটারও প্রচ্ছদ থেকে শুরু করে খুঁটিনাটি সব বাড়িতেই হতো, আর্টিস্ট ওখানে আসতেন এবং নিশ্চয়ই সেখানে সেই পত্রিকায় বাংলাদেশের মানে সেরা সব লেখক যারা, সেরা কবি লেখকরা, সাহিত্যিক, হ্যাঁ জি, গবেষকরা আব্বা একটা অত্যন্ত মজার ভালো মানুষ, বন্ধুসুলভ মানুষ ছিলেন বলে সব কবি সাহিত্যিকরা আব্বাকে খুব ইয়ে করতেন, যে পছন্দ কাছে করতেন, আসতেন, respect হ্যাঁ করতেন। নিজে থেকেই আসতেন বা আব্বাকে লেখা দিতে চাইতেন, এরকম একটা ইয়ে পেয়েছিলেন আব্বা, যার জন্য কাজটা খুব ভালোভাবে এগোতো।
আর যে যে কাজটি হতো যে শুধু তাই নয়, লেখাপড়া ছাড়াও গান বাজনা সুর করা, আদি রেকর্ড নিয়ে আসা। আব্বা নিজে জি। কলকাতায় গিয়ে আদি রেকর্ড, সেই মাটির রেকর্ড আমরা দেখেছি। তো সেইগুলো এনে বাসায় বাজাতেন, জানেন, সেই রেকর্ড প্লেয়ারও ছিল জি। আদি। তো আমি খুবই ছোট ছিলাম, তারপরেও একটু একটু আবছা মনে পড়ে যে ওই বাজতো। এবং পরবর্তীকালে তো মানে ভীষণভাবে গবেষণা শুরু হয়ে গেল। আমাদের সোহরাব হোসেন চাচা, শেখ লুৎফর রহমান, আমার আপন খালু, বড় খালু, উনি তারপরে বিশেষ কাজ করতেন এনারা। এবং সর্বলেখ্য করতে হয় সবচেয়ে আগে যে সুধীন দাস, উনি কিন্তু আসলে অনেক স্বরলিপি করেছেন আব্বার সাথে বসে। তা আব্বা অনেক এই কাজ করতে নিজেও পাকা হয়ে গেছিলেন, আব্বার কাছেই স্বরলিপিকাররা ঠিক করে নিতেন। এত কান পাকা আব্বা, শ্রুতি এত বুঝতেন গানের, যে কি বলবো। ওই যে বললেন রক্তের থেকে, সেই রক্তের টানেই বোধহয় গানে এসে গেছি। আমরা এরপরে আপনার আরো কথা শুনবো। দর্শক, আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরে আমরা আবারও আসছি, এতক্ষণ আমাদের সঙ্গে থাকুন।